আজকে আমরা নতুন একটা টপিক দেখব, বিম ডিফ্লেকশন। এতদিন আমরা স্ট্রেস স্ট্রেইন এক্সিয়াল ডিরেকশনে বরাবর কি পরিমাণে স্ট্রেন হয় স্ট্রেস হয় সেগুলো বের করেছি, প্লাস বিমের ক্ষেত্রে বিমের শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা বের করেছি, এবং বিমের মধ্যে যে স্ট্রেস ডেভেলপ করে সেই স্ট্রেসটা নিয়েও আমরা আলোচনা করেছি। আজকে আমরা যেটা দেখবো যে বিমের ডিফ্লেকশন, ফোর্স অ্যাপ্লাই করলে বিমের মধ্যে কি পরিমাণ ডিফ্লেকশন আসবে সেটা আমরা ফাইন্ড আউট করার যে থিওরি সেটা নিয়ে আলোচনা করব, প্লাস আমরা কিছু এক্সাম্পল দেখব। ওকে, তো একটা বিমের ক্ষেত্রে যখন কোনো যে কোনো ডেরিভেশনের ক্ষেত্রেই কিছু অ্যাজাম্পশন করে নিতে হয় প্রথমে, ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, ক্যালকুলেশনের সিম্পলিসিটির জন্য কিছু অ্যাজাম্পশন করে নিতে হয়। তো সেই অ্যাজাম্পশনের মধ্যে ওয়ান অফ দ্য অ্যাজাম্পশন ফর বিম ডিফ্লেকশন। বিম ডিফ্লেকশনের কয়েকটা মেথড আছে, এর মধ্যে আমরা শুধু একটা মেথডই দেখব, সেটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন মেথড। তো এই মেথডে বিম ডিফ্লেকশন ফাইন্ড আউট করার জন্য আমাদের যে অ্যাজাম্পশন তার মধ্যে এক নম্বর হচ্ছে যে ডিফ্লেকশন আর অ্যাজিউম টু বি ভেরি স্মল, অর্থাৎ একটা বিমের ডিফ্লেকশন হবে খুবই স্মল ডিফ্লেকশন, অলমোস্ট যেমন বিম ইনিশিয়াল অবস্থায় যা থাকবে তার থেকে খুবই সামান্য পরিমাণ ডিফ্লেকশন হবে, এটা কনসিডার করতে হবে। সো দ্যাট ওভারঅল লেংথ অফ দ্য বিম, সাধারণত কোনো কিছুকে বেন্ড করলে তার লেংথটা কিন্তু কমে যায়, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে আমাদের যেহেতু ডিফ্লেকশন খুবই স্মল, যার কারণে লেংথটাও চেঞ্জ হবে না, সেটা আমরা ধরে নিচ্ছি। আর 2 নম্বর হচ্ছে elastic curve is very flat and its slope at any point is very small. That means elastic curve বলতে যেটা বোঝাচ্ছে বিম ডিফ্লেকশন হওয়ার পর ডিফ্লেক্টেড অবস্থায় যে কার্ভটা পাওয়া যায়, অর্থাৎ বিমের সেন্টার লাইন বরাবর যে কার্ভটা পাওয়া যায় সেটাকে ইলাস্টিক কার্ভ বলা হচ্ছে। যে ফর এক্সাম্পল ইনিশিয়ালি যদি বিমটা ও থেকে, লেটস সে আমি যদি এটাকে ক্যাপিটাল এক্স দিয়ে ডিনোট করি, যে ক্যাপিটাল এক্স পয়েন্ট পর্যন্ত ইনিশিয়াল লেংথ অফ দ্য বিম, ইনিশিয়ালি ফ্ল্যাট অবস্থায় ছিল এবং সেটা স্মল ডিফ্লেকশন হওয়ার কারণে, ঠিক আছে, যেখান থেকে এই পর্যন্ত যে ডিফ্লেকশন, এই ডিফ্লেকশন হওয়ার কারণে বিমের যে সেন্টার লাইনটা চেঞ্জ হয়ে গিয়ে এখানে চলে আসছে, ঠিক আছে? এই যে সেন্টার লাইনটা চেঞ্জ হয়ে যে কার্ভটা তৈরি করলো, এই কার্ভটাকে বলা হচ্ছে এলাস্টিক কার্ভ। তো ইলাস্টিক কার্ভ টাকে আমাদের অ্যাজিউম, যেহেতু এই ডিফ্লেকশন যেটা আমরা ফাইন্ড আউট করতেছি এখানে, যদি আমি এটাকে ওয়াই ধরি, ঠিক আছে, ওয়াই ওয়ান, তাহলে এই ডিফ্লেকশনটা খুবই স্মল, ঠিক আছে? এটা দুইটা অ্যাজাম্পশন যেটা আমরা কনসিডার করতে চাচ্ছিলাম, যে দুইটা অ্যাজাম্পশন, এই এক নম্বর যে বিমটা লেংথটা কোনো চেঞ্জ হবে না, ডিফ্লেকশন ভেরি স্মল, আর 2 নম্বর যে ইলাস্টিক কার্ভ যেটা সেটা অলমোস্ট ফ্ল্যাট, স্লোপ খুবই স্মল স্লোপ থাকবে। সো একটা বিম যখন ডিফ্লেক্ট হয়ে গিয়ে একটা ইলাস্টিক কার্ভ তৈরি করে, সেই ইলাস্টিক কার্ভ বিমের ডিফ্লেকশনটা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন, ফর এক্সাম্পল আমরা যদি ও পয়েন্ট থেকে স্টার্ট করি, এক্স ডিস্টেন্সে ডিফ্লেকশন যদি ওয়াই কনসিডার করি, ঠিক আছে, এক্স ডিস্টেন্সে আমরা ওয়াই ডিফ্লেকশন কনসিডার করতেছি, এরকম পুরো বিম জুড়ে, অর্থাৎ ও থেকে ক্যাপিটাল এক্স পর্যন্ত পুরো ডিস্টেন্সে বিমের ডিফ্লেকশনটা চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য লোডিং কিরকম থাকতেছে সেটার উপর ডিপেন্ড করে বিমটা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম ডিফ্লেকশন দেখাবে। তো ফর সিম্পলিফিকেশন আমরা ফর দ্য ডেরিভেশন করার জন্য সিম্পলিফাইড ফর্মে যেটা কনসিডার করতেছি সেটা যে আমরা যদি 3 পয়েন্ট লোড অ্যাপ্লাই করি, দ্যাট মিনস একটা বিম, সিম্পলি সাপোর্টেড একটা বিম, যেটা লেফট সাইডে সাপোর্টেড অবস্থায় আছে, রাইট সাইডে সাপোর্ট আছে, রিঅ্যাকশন ফোর্স আছে, এবং মাঝখানে লোড অ্যাপ্লাই করা হচ্ছে। যদি মাঝখানে লোড অ্যাপ্লাই করা হয় তাহলে সেক্ষেত্রে বিমটা ডিফ্লেক্ট হয়ে গিয়ে সার্টেন একটা কার্ভ ধারণ করবে, ঠিক আছে? তো যে ডিফ্লেকশনটা আমরা ডিফ্লেকশনের একটা সার্টেন পয়েন্ট যদি আমরা কনসিডার করি, লেটস সে এক্স ডিস্টেন্সে এখানে একটা পয়েন্ট আমরা কনসিডার করতেছি, আর একটা নির্দিষ্ট ডিস্টেন্স ডিএক্স ডিস্টেন্স পরে আরেকটা পয়েন্ট আমরা যদি কনসিডার করি, ঠিক আছে? তো এই যে লেংথটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে লেংথ, এই লেংথটাকে আমরা ধরতেছি যে ডিএস, ঠিক আছে? দ্যাট মিনস বিমের লেংথ, ঠিক আছে? ইনিশিয়ালি বিমের যে লেংথ, সেন্টার লাইন বরাবর লেংথে কোনো চেঞ্জ হয় না, যার কারণে ডিএস, ডিএস এন্ড ডিএক্স দুটাই অলমোস্ট সেম, যেহেতু ডিফ্লেকশন খুবই কম, যার কারণে ডিএস এবং ডিএক্স দুটাকে আমি সেম ধরতেছি। এন্ড দ্য অ্যাঙ্গেল, এই পয়েন্টটার মধ্যে যদি আমরা একটা স্লোপ নেই, ঠিক আছে, আমরা ইনিশিয়াল যে পয়েন্টটা কনসিডার করছি এই পয়েন্টে যদি একটা স্লোপ নেই, এই স্লোপটা
ইনিশিয়াল বিমের যে পজিশন সেই পজিশনের সাথে থিটা অ্যাঙ্গেল করতেছে এবং হচ্ছে যে আমরা এই পয়েন্টে যদি একটা স্লোপ নেই, এই স্লোপ এবং এই স্লোপের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ডি থিটা। এই দুইটা স্লোপের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি ডি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও ডি থিটা হবে। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে বিমের যে কার্ভটা আছে, ইলাস্টিক কার্ভ, সেই কার্ভের যে রেডিয়াস সেটাকে আমরা ধরতেছি রো, অর্থাৎ হচ্ছে প্লেজার রেডিয়াস যেটাকে আমরা বলি। ঠিক আছে, প্লেজার রেডিয়াস হচ্ছে একটা সার্টেন পয়েন্ট থেকে যে কার্ভটা তৈরি করতেছে, কার্ভের যে সেন্টার সেটা হচ্ছে এটা, ইলাস্টিক কার্ভের সেন্টার এটা, ইলাস্টিক কার্ভের সেন্টার থেকে ইলাস্টিক কার্ভের যে রেডিয়াস রো হিসাবে। ওকে, তাহলে রো এবং হচ্ছে যে দুটো পয়েন্ট ডিএক্স ডিসটেন্সে যে দুটো পয়েন্ট আছে, পয়েন্ট দুটার ইনক্লুডেড অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে থিটা। তো আমরা যদি হচ্ছে স্লোপ কনসিডার করি, অর্থাৎ এই পয়েন্টে যে স্লোপ সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে স্লোপ হচ্ছে আমরা লিখতে পারি tan theta equals to dy by dx, dy by dx। ঠিক আছে, এখানে যে স্লোপ অর্থাৎ এই থিটা অ্যাঙ্গেলের জন্য এই পয়েন্টে যে স্লোপ সেটাকে আমরা যেটা হচ্ছে, এটা যদি y হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স যেটা সেটাকে ধরতেছি dy। ঠিক আছে, এই হাইটটা হচ্ছে dy আর এটা হচ্ছে dx। এখান থেকে আমরা পাচ্ছি স্লোপ বের করতেছি tan থিটা, সেটা হচ্ছে dy by dx। যেহেতু হচ্ছে আমাদের tan থিটাটা খুবই স্মল, যেহেতু স্মল ডিফ্লেকশন আমরা কনসিডার, থিটাটা খুব স্মল, তাহলে আমরা এটাকে লিখতে পারি ইকুয়ালস টু থিটা। দ্যাট মিন্স থিটা ইকুয়ালস টু dy ওভার dx। ঠিক আছে, এখন এই থিটাকে যদি আমরা হচ্ছে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু dy ওভার dx। তাহলে থিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x, তাহলে হচ্ছে থিটা বাই dx ইকুয়ালস টু আমরা পাই d স্কোয়ার y ডিভাইডেড বাই dx স্কোয়ার। ঠিক আছে, this is one of the equation। and আরেকটা জিনিস হচ্ছে যে the variation of theta in differential length ds, অর্থাৎ এই ds যে লেংথটা আছে, এই ds লেংথের মধ্যে যে ভেরিয়েশন অফ থিটা সেটা হচ্ছে d থিটা। তো এই যে লেংথটা ds যে লেংথটা, সেই লেংথটাকে আমরা আবার লিখতে পারি কি ds ইকুয়ালস টু রো d থিটা। এটা বৃত্তচাপ। ঠিক আছে, এই ডিএসটা একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা রো যেহেতু হচ্ছে রেডিয়াস, তাহলে আমরা হচ্ছে আর ডি থিটা হিসেবে, রো ডি থিটা হিসেবে লিখতে পারি। বাট ডিএস আমরা আগেই বলেছি যে ডিএস প্র্যাকটিক্যালি ইকুয়ালস টু ডিএক্স। ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি যে ডিএক্স ইকুয়ালস টু রো ডি থিটা। যদি dx equals to rho d theta হয়, এটাকে আমরা আবার রিফাইন করে লিখতে পারি 1 by rho equals to d theta by dx, which is d theta by dx আমরা অলরেডি এখানে পেয়েছি যে d স্কয়ার y by dx স্কয়ার। তাহলে আমরা 1 by rho equals to লিখতে পারি d স্কয়ার y divided by dx স্কয়ার। ঠিক আছে, so this is one of the equation, আমরা ইকুয়েশন নাম্বার 1 হিসেবে এটাকে উল্লেখ করতে পারি। এন্ড আমরা এর আগে দেখেছিলাম যে যখন আমরা ফ্লেক্সার ফর্মুলা ডেরিভেশন করেছিলাম তখন আমরা দেখেছি যে 1 by rho equals to m is the moment of the beam and divided by ei। এটা আমরা আগে ডেরিভেশন করেছিলাম, ফ্লেক্সার ফর্মুলা যখন আমরা ডেরিভেশন করেছি তখন আমরা দেখেছি যে 1 by rho equals to m over ei। তাহলে আমরা ফাইনালি যেটা লিখতে পারি সেটা হচ্ছে এই ইকুয়েশনটা এবং 1 নম্বর ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা লিখতে পারি যে m ডিভাইডেড বাই ei ইকুয়ালস টু d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার। ঠিক আছে, তো এটাকে আবার আমরা হচ্ছে রিফাইন করে লিখতে পারি, মানে রিঅ্যারেঞ্জ করতে পারি। এই ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করার জন্য আমরা হচ্ছে d স্কয়ার y by dx square equals to m divided by ei। এটা আমরা পেয়েছি, এখান থেকে আমরা হচ্ছে এটাকে রিঅ্যারেঞ্জ করে ei d square y over dx square equals to m is the moment, e হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, i হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। ঠিক আছে, এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা হচ্ছে
এখন স্ক্রিনটা নিয়ে আসি। স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার পাচ্ছি। আমরা যেটা পাইলাম এতক্ষণ সেটা হচ্ছে যে ই আই ডি স্কোয়ার ওয়াই ওভার ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু এম, এটা আমরা পাইলাম। তো এটাকে যদি আমরা হচ্ছে ইন্টিগ্রেট করি বোথ সাইডে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমরা পাই হচ্ছে ই আই dy over dx equals to integration of m dx plus c1, এটাকে হচ্ছে আমরা 1 নম্বর ইকুয়েশন দিতে পারি। এন্ড এটাকে যদি আবার আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ই আই y equals to double integration m dx plus c1x plus c2, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো আমরা এর আগে দেখেছি যে হচ্ছে dy ওভার dx যেটাকে আমরা বলতেছি সেটা হচ্ছে স্লোপ অফ দ্য কার্ভ। আমরা কার্ভের স্লোপ অ্যাট এ ডিস্টেন্স y, একটা সার্টেন ডিস্টেন্সে আমাদের যে স্লোপটা আমরা দেখেছিলাম যে ইনিশিয়ালি যদি কার্ভটা এরকম থাকে, এখান থেকে হচ্ছে ফাইনাল কার্ভ, এই কার্ভের এই পয়েন্ট থেকে যে কোনো পয়েন্টে যদি আমরা ডিফ্লেকশন মানে স্লোপ বের করতে চাই, এখানে একটা স্লোপ, এখানে একটা স্লোপ, ঠিক আছে, বিভিন্ন পয়েন্টে স্লোপ বের করতে চাই তাহলে আমাদেরকে 1 নম্বর ইকুয়েশনটা ইউজ করতে হবে। আর যদি আমি হচ্ছে যে কোনো পয়েন্টের ডিফ্লেকশনটা বের করতে চাই, কত টপ থেকে বটম পর্যন্ত কতটুকু হচ্ছে ডিফ্লেক্ট হচ্ছে, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ওয়াই এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। দ্যাট মিন্স ই আই ওয়াই, ওয়াই এর ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে ই আই হচ্ছে কনস্ট্যান্ট, আর এদিকে আমাদেরকে মোমেন্ট বের করে বিমের ওই পয়েন্টে মোমেন্ট বের করে আমাদেরকে সেটাকে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমাদের এই কনস্ট্যান্ট দুইটার ভ্যালু জানা দরকার, ঠিক আছে। C1 এবং C2 এই দুটার ভ্যালু বের করতে হবে। আর এই দুটার ভ্যালু আমরা কিভাবে পেতে পারি? এই দুটার ভ্যালু বের করার জন্য আমাদের যে বিমের যে কনফিগারেশন থাকবে সেই কনফিগারেশন থেকে বিমের যে বাউন্ডারি কন্ডিশন থাকবে, বাউন্ডারি কন্ডিশন থেকে আমরা হচ্ছে C1 এবং C2 এর ভ্যালুগুলা বের করতে পারবো। ওকে, কার কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? এটাই বেসিক্যালি আমাদের বাউন্ডারি ভ্যালুগুলো কি প্রত্যেকটা বিমের জন্য আলাদা? কোনটা? বাউন্ডারি ভ্যালু C1 আর C2 যেগুলো হয়। হ্যাঁ, C1 C2 বের করার জন্য যে বাউন্ডারি কন্ডিশন যেটা, যেমন হচ্ছে আমরা যদি সিম্পলি সাপোর্টেড একটা বিমের কথা চিন্তা করি, ঠিক আছে, যে একটা সিম্পলি সাপোর্টেড এরকম একটা বিম আছে, তাহলে সেক্ষেত্রে এখানে একটা সাপোর্ট থাকবে, এখানে একটা সাপোর্ট থাকবে, আর হচ্ছে মাঝখানে একটা লোড যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে বাউন্ডারি কন্ডিশন, লেটস সে আমি যদি হচ্ছে কনসিডার করি যে যখন x ইকুয়ালস টু 0, এখান থেকে তো x কাউন্ট করতেছি আমরা, তাহলে যখন x ইকুয়ালস টু 0 তখন C2 এর ভ্যালু কত হবে? সরি, যখন হচ্ছে x ইকুয়ালস টু 0 হবে তখন y এর ভ্যালু এখানে ডিফ্লেকশন কি থাকবে কোনো রিঅ্যাকশনের মধ্যে? না স্যার। কোনো রিঅ্যাকশন থাকবে না, তাহলে y ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু 0, এই 2 নম্বর ইকুয়েশনে যদি আমি x ইকুয়ালস টু 0 বসাই, আর হচ্ছে আমি এখানে dx যেহেতু আছে সেহেতু এখানে x থাকবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, আর y ও 0 হয়ে যাবে, তাহলে C2 এর ভ্যালু কত আসবে? 0 ইকুয়ালস টু 0, ঠিক আছে। আবার যদি হচ্ছে x ইকুয়ালস টু আমি হচ্ছে লেটস সে এটা যদি l হয়, x ইকুয়ালস টু l ধরি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশন এর মধ্যে আমাকে x এর ভ্যালু l বসাই দিয়ে তখন হচ্ছে C2 এর ভ্যালু বের করতে হবে, আর y এর ভ্যালু এখানে 0, ঠিক আছে, একই ভ্যালু পাওয়া যাবে। C2 যেহেতু কনস্ট্যান্ট, দ্যাট মিন্স তুমি যে কন্ডিশনে যাও না কেন বিমের লোডিং এর উপর ডিপেন্ড করবে এই কন্ডিশনগুলো আমরা কিভাবে হচ্ছে বাউন্ডারি কন্ডিশনগুলো আমরা কিভাবে অ্যালোকেট করব, ঠিক আছে। দুটো প্রবলেম আমরা দেখব, প্রবলেম দুটো দেখলে হচ্ছে জিনিসটা ক্লিয়ার হবে। সো আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা একটা প্রবলেমে যাই। প্রবলেমটা হচ্ছে যে ফাইন্ড দ্য মিড স্প্যান ভ্যালু অফ EIY। আমরা যে EIY এর যে ইকুয়েশনটা পাইলাম 2 নম্বর ইকুয়েশন, সেটা আমাদেরকে ইউটিলাইজ করতে হবে। যে সেই ইকুয়েশন থেকে আমাদের কাছে মিড স্প্যান ভ্যালু বলছে, তার মানে কি এই বিমের মাঝামাঝি বরাবর, মাঝামাঝি বরাবর হলে কত ডিসটেন্স হচ্ছে R1 থেকে 3 4 5 6, দ্যাট মিন্স 3 মিটার ডিসটেন্সে
EIY এর ভ্যালু কতটা আসতেছে সেটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে? তো এই বিমটার ক্ষেত্রে আমাদেরকে ডাবল ইন্টিগ্রেশন মেথড ইউজ করে যদি ডাবল ইন্টিগ্রেশন মেথড ইউজ করতে বলে তাহলে তোমাদের যেহেতু হচ্ছে শুধু একটা মেথডই পড়ানো হচ্ছে, তাহলে তোমাদেরকে ওই একটা মেথডই ইউজ করতে হবে। এছাড়াও আরো মেথড আছে, সেগুলোর প্রয়োজন নেই। সেহেতু এখানে বলা থাক আর না থাক, তোমরা ডাবল ইন্টিগ্রেশন মেথড ইউজ করবা। ওকে? জি স্যার। ওকে, ফার্স্ট অফ অল আমাদের যে ইকুয়েশন সেটা আমরা জানি যে হচ্ছে EI ডি স্কোয়ার ওয়াই ওভার ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু এম। এটা হচ্ছে আমাদের গভর্নিং ইকুয়েশন ছিল, যেটাকে আমরা ইন্টিগ্রেশন করেছি পরে। দুটা ওয়েতে করা যায়, যে ডাইরেক্ট ইন্টিগ্রাল ফর্ম যেটা সেটা ইউজ করতে পারো, কিংবা হচ্ছে এই ইকুয়েশনে এম এর ভ্যালুটা আগে বের করে নিয়ে তারপর তুমি হচ্ছে ইন্টিগ্রেশন করে করে স্লোপ এবং হচ্ছে C1 C2 ভ্যালু এই ভ্যালুগুলো বের করতে পারো। দুটা মেথডেই করা যেতে পারে। তো আমরা ফার্স্ট যে মেথডটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আমাদের প্রথমে এম এর ভ্যালু বের করে সেই এম এর যে ইকুয়েশন পাবো সেই ইকুয়েশন থেকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করে EIY এর ভ্যালু বের করব। ঠিক আছে? তো সেক্ষেত্রে ফার্স্ট আমাদের এই ইকুয়েশনের হচ্ছে এই যে বিমটা দেওয়া আছে, বিমের হচ্ছে রিয়াকশন যে ফোর্স গুলো আছে R1 এবং R2 সেটার ভ্যালু বের করে নিতে হবে। সেটা তোমরা বের করার মেথড অলরেডি জানো, সো আমি ওটাতে আর যাচ্ছি না। সো R1 ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে 1050 and R2 ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে 750 নিউটন। ঠিক আছে? দুটো নিউটনে থাকবে, নিউটন নিউটন। এই দুটো হচ্ছে আমাদের রিঅ্যাকশন ফোর্স ডিউ টু 600 নিউটন পার মিটার ডিস্ট্রিবিউটেড ফোর্স যেটা আছে সেটার জন্য আমরা এটা পাচ্ছি। তো এম এর ভ্যালু বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমি লিখে দিই, R1 ইকুয়ালস টু 1050 আর R2 ইকুয়ালস টু 750। এখানে আবার একটা ট্রিক্স আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই বিমের ফিবোনাচি ডায়াগ্রাম ড্র করার সময় আমাদেরকে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে যে আমরা এর আগে যখন হচ্ছে মোমেন্টগুলো বের করেছিলাম, বিভিন্ন সেকশনে আমরা মোমেন্ট বের করেছিলাম, যে এ বি সেকশন একটা কনসিডার করেছিলাম, বি সি সি ডি, প্রতিটা সেকশন ওয়াইজ আমরা হচ্ছে প্রতিটা সেকশনের মধ্যে মোমেন্ট কিরকম হবে কিংবা হচ্ছে শেয়ার ফোর্স কিরকম হবে সেটা আমরা বের করেছিলাম। কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু হচ্ছে ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথড, এটার ক্ষেত্রে আমাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে যেতে হবে। সেটা হচ্ছে যে আমাদেরকে শুধুমাত্র একটা আমরা হচ্ছে নিতে পারি, একটা সেকশন নেব। ঠিক আছে? অর্থাৎ এক্স ডিস্টেন্সটা ভেরি করবে 0 থেকে এই সেকশন পর্যন্ত, এবং এই সেকশনটা আমরা হচ্ছে একেবারে ফারদেস্ট কর্নারে নিব। ঠিক আছে? আইদার লেফট সাইডে অথবা রাইট সাইডে আমরা হচ্ছে এই সেকশনটা কনসিডার করব। সেক্ষেত্রে আমাদের যে বিমটা আছে এই বিমটার ক্ষেত্রে আমাদেরকে ডিস্ট্রিবিউটেড লোডটাকে আমাদের কনসিডারেশনে নিয়ে আসার জন্য যখন আমরা সেকশন এখানে নিব, তখন এই ডিস্ট্রিবিউটেড লোডটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তো এই প্রবলেমটা অ্যাভয়েড করার জন্য এখানে যে একটা মেথড আছে, সেই মেথডটা হচ্ছে যে এই ডিস্ট্রিবিউটেড লোডটাকে সেম ওয়েতে আমাদেরকে এক্সপ্যান্ড করে দিতে হবে বিমের শেষ পর্যন্ত। ঠিক আছে? ফর দ্য সেক অফ আওয়ার ইউনিক ইকুয়েশন। এটাকে যদি আমি পুরোটা এক্সটেন্ড করে দিই, তাহলে সেম অ্যামাউন্ট অফ লোড আমাকে নিচ থেকে দিতে হবে। তাহলে হচ্ছে আমার জিনিসটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে না? এই দুটো লোড দেওয়ার কোনো ইফেক্ট আসবে বিমের মধ্যে? একই লোড যদি আমি উপর থেকেও দেই, একই লোড যদি আমি হচ্ছে নিচ থেকেও দেই, তাহলে তো কোনো ইফেক্টই বিমের মধ্যে আসবে না 600 নিউটন পার মিটার। সো এইভাবেই দিতে হবে, কারণ হচ্ছে এই ইকুয়েশনটা তোমাকে একটা কন্টিনিউয়াস ইকুয়েশন দেবে। এখান থেকে একটা কন্টিনিউয়াস ইকুয়েশন পাবা। সেই কন্টিনিউয়াস ইকুয়েশন থেকে খুব সহজেই মোমেন্ট ক্যালকুলেট করা যায়। অর্থাৎ আমরা এর আগে যেমন 3টা আলাদা আলাদা মোমেন্টের ইকুয়েশন বের করেছিলাম, সেটা না করে একটা সিঙ্গেল ইকুয়েশন থেকে মোমেন্ট কি বের করতে হবে। এবং সেটার জন্য আমাদেরকে ডিস্ট্রিবিউটেড লোড যদি থাকে, এই লোডটা যদি একেবারে শুধুমাত্র কর্নার সাইডেই থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা শুধু কর্নারটা থাকলে তখন আর এক্সটেন্ড করার দরকার হতো না। ঠিক আছে? যেহেতু মাঝখানে আছে সেহেতু আমাদেরকে এটাকে এক্সটেন্ড করে অপোজিট সাইড থেকে সেম অ্যামাউন্ট অফ লোড দিয়ে দিতে হবে ক্যালকুলেশনের সুবিধার জন্য। ঠিক আছে? তো সেটা দেওয়ার পর আমরা যদি একটা সেকশন নেই, এখানে এক্স ডিস্টেন্সে একটা সেকশন নেই, সেকশন নেওয়ার পর আমাদেরকে এখন হচ্ছে মোমেন্টের ইকুয়েশনটা বের করতে হবে। ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমাদের মোমেন্টের ইকুয়েশন বের করার জন্য ফার্স্ট আমরা জানি যে এম ইকুয়ালস টু প্রতিটা লোড আলাদা আলাদাভাবে কনসিডার করতে হবে। ফর এক্সাম্পল ফার্স্ট যদি আমি R1 কনসিডার করি, তাহলে R1 লোডের জন্য আমরা এটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনটাকে পজিটিভ ধরতেছি। মোমেন্টের ক্ষেত্রে আমাদের সবসময় ডিরেকশনটা বলে দিতে হবে, যে মোমেন্ট যদি ক্লকওয়াইজ ডিরেকশনে হয় তাহলে পজিটিভ। তাহলে R1 এর জন্য মোমেন্ট কত আসবে?
r1 ইনটু আমরা এই সেকশন থেকে এক্স ডিস্টেন্সের যে সেকশন আছে এই সেকশন থেকে আমরা হচ্ছে মোমেন্টটা ক্যালকুলেট করতেছি। তাহলে r1 এর জন্য যে X. মোমেন্ট আসবে r1 মাল্টিপ্লাইড বাই এক্স, ঠিক আছে। এরপরে আমাদের লোড কোনটা আছে 600 নিউটন পার মিটার, এবং এই লোডটা কোথা থেকে কোথা পর্যন্ত বি থেকে ডি, মানে এক্স এক্স যে সেকশন আমরা নিয়েছি সেই সেকশন পর্যন্ত। তাহলে হচ্ছে এই 600 নিউটন মিটারের জন্য আমাদের যে রোটেশন সেটা কোন দিকে আসবে, Clockwise. ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? Clockwise. আর ইউ শিওর? আমরা কিন্তু হচ্ছে r1 এর জন্য রোটেশন ছিল ক্লকওয়াইজ, r1 উপরের দিকে লোড আর 600 নিউটন মিটার হচ্ছে নিচের দিকে। তাহলে এই সেকশনের এই পয়েন্টের রেসপেক্টে এই লোডের কারণে বিমটা কোন দিকে যাবে? Anti-clockwise. বিমটা নিচের দিকে যাবে না? জি স্যার। যদি নিচের দিকে যায় দ্যাট মিন্স এই পয়েন্টের সাপেক্ষে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বরাবর রোটেশনটা আসতেছে। তাহলে এখানে মাইনাস দিতে হবে অবশ্যই। তাহলে মাইনাস, প্রথমে লোডটা ক্যালকুলেট করি। আমাদের তো ডিস্ট্রিবিউটেড লোড থাকলে সেটাকে একটা সেন্ট্রাল লোড হিসেবে কনসিডার করতে হবে, তাই না? জি স্যার। সেন্ট্রাল লোড হিসেবে একটা পয়েন্ট লোড হিসেবে কনসিডার করতে চাই, তাহলে 600 নিউটন মিটার যেটা সেটাকে যদি টোটাল লোড তাহলে কত হবে, এই বি থেকে ডি পর্যন্ত, বি থেকে সেকশন পর্যন্ত টোটাল লোড কত হবে 600 নিউটন মিটার মাইনাস 600 মাল্টিপ্লাইড বাই ডিসটেন্স কতটুকু হবে, x minus 1. x minus 1, জি স্যার। x minus 1। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব না, না করে এই লেস দ্যান যে সাইনটা আছে, ঠিক আছে, এই লেস দ্যান সাইনটা ইউজ করব এবং এদিকে গ্রেটার দ্যান সাইনটা ইউজ করব। বুঝতে পারছো? কারণ আছে, এটার কারণটা আমি পরে আসতেছি, ঠিক আছে। আগে আমরা ক্যালকুলেশনটা কমপ্লিট করি। তাহলে হচ্ছে এটাকে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে আমরা হচ্ছে এরকম লেস দ্যান এবং গ্রেটার দ্যান সাইনের মধ্যে রাখবো। এখন এটা গেল হচ্ছে টোটাল লোড আমরা পাইলাম। টোটাল লোডটা কোথায় কাজ করবে? এখানে টোটাল লোড আমরা কত পাইলাম 600 ইন্টু এক্স মাইনাস 1, এটা পেলাম টোটাল লোড। এই লোডটা কাজ করবে কত ডিস্টেন্সে? মোমেন্ট বের করার জন্য আমাদের ডিস্টেন্স লাগবে না? মিডল বরাবর। এই অ্যাপ্লাইড লোডের মিডল বরাবর। এক্স এর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এর মিডল বরাবর। তাহলে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2 যদি আমি দিই তাহলে কি সলভ হয়ে যায় না? জি স্যার। এখান থেকে এখানকার ডিসটেন্স হচ্ছে x মাইনাস 1। তাহলে আমি যদি এখান থেকে এটার ডিসটেন্স বের করতে যাই তাহলে x মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমাদের দিতে হবে x মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এরপরের লোড কোনটা 600 নিউটন পার মিটার। 600 নিউটন পার মিটার এর জন্য টোটাল লোড কতটুকু হবে? এবং এটার জন্য রোটেশন ফার্স্ট 600 minus 4 নাকি x minus 4? x মাইনাস 4 হবে হচ্ছে, এটা হচ্ছে টোটাল লোড যদি বের করতে চাই 600 ইনটু x মাইনাস 4 হবে। তার আগে হচ্ছে এটা রোটেশনটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ, যেহেতু হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করছে পজিটিভ হবে। তাহলে পজিটিভ যদি হয় তাহলে 600 ইনটু ডিসটেন্স হচ্ছে x মাইনাস 4, তাহলে x মাইনাস 4 ডিভাইডেড বাই 2 দিয়ে দিলে হয়ে যাবে না? জি স্যার। ডিসটেন্সটা x মাইনাস 4 ডিভাইডেড বাই 2 দিলে ডিসটেন্সটা বের করতেছি। সো আর কোনো লোড এখানে নাই। সো আমাদের দিস ইজ দ্য ইকুয়েশন ফর মোমেন্ট। মোমেন্টের যে ইকুয়েশন সেটা আমরা পেয়ে গেলাম। তো এই মোমেন্টের ইকুয়েশন থেকে এখন আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, কারণ হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল ইকুয়েশন ছিল সেটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইন্টু ই আই ওয়াই ইকুয়ালস টু এম। যদি আমরা ই আই ওয়াই বের করতে চাই তাহলে এটাকে 2 টাইমস আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে। তাহলে 2 টাইমস যদি আমাদেরকে ইন্টিগ্রেট করতে হয়, ফার্স্ট ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে মোমেন্টকে যদি ফার্স্ট ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে ই আই ডি ওয়াই ওভার ডি এক্স ইকুয়ালস টু, আচ্ছা এটাকে একটু রিভাইজ ফর্মে লেখা যায় চাইলে, ঠিক আছে। আমাদের যে আগের ইকুয়েশনটা রিভাইজ ফর্মে একটু লিখে তারপরে মনে হয় আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করি তাহলে বেটার হবে, ঠিক আছে।
ওকে, আমরা যদি রিভাইজ ফর্মে লিখি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ই আই ডি ওয়াই ওভার ডি, সরি, ডি স্কোয়ার ওয়াই ওভার ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমাদের আসবে 1050 ছিল হচ্ছে R1 এর ভ্যালু 1050x minus 300 into x minus 1 square plus 300 into x minus 4 স্কয়ার। এটাকে যদি আমরা রিভাইজ ফর্মে লিখি তাহলে সেক্ষেত্রে এই ইকুয়েশনটা পাবো। মানে এটাকে যদি হচ্ছে আমরা ইন্টিগ্রেট করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ই আই dy over dx equals to 1050x, এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো? So x square is 1050x square divided by 2, ঠিক আছে, মাইনাস এখন এই টার্মটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে যাই তাহলে হচ্ছে 300 ডিভাইডেড বাই, এটা কত হবে তাহলে? x minus 1 যেটা আছে x minus 1 কিউব হবে না, x minus 1 কিউব ডিভাইডেড বাই 3, যেহেতু হচ্ছে 1 কনস্ট্যান্ট সো এখানে আর কোনো ইফেক্ট আসবে না, ঠিক আছে। তাহলে x minus 1 কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 300 এর জন্য 300 x minus 4 কিউব ডিভাইডেড বাই 3, একটা কনস্ট্যান্ট আসবে না, c1 ইন্টিগ্রেশন যেহেতু করেছি তাহলে ইন্টিগ্রেশনের একটা কনস্ট্যান্ট আসবে, সেটা আমরা পাইলাম। তাহলে এখান থেকে c1 একটা ইকুয়েশন পাইলাম আর কি, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিতে পারি, ঠিক আছে। এরপরে আবার যদি এটাকে আমি ইন্টিগ্রেশন করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ই আই ওয়াই, তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে 1050 এক্স কিউব ডিভাইডেড বাই 2 into 3 minus 300 x minus 1 to the power 4 divided by 3 into 4 plus 300 x minus 4 to the power 4 divided by 3 into 4 plus c1x plus another constant c2, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। ওকে, তাহলে আমরা হচ্ছে স্লোপ বের করতে যদি আমাদের বলে, এখানে শুধু আমাদেরকে বলেছে যে ইয়া বের করার জন্য, ইআই ওয়াই এর ভ্যালুটা বের করার জন্য, বাট আমাদেরকে যদি স্লোপ বের করতে বলে, dy বাই dx বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট 1 নম্বর ইকুয়েশনটাকে ইউজ করতে হবে, ঠিক আছে। আর যেহেতু হচ্ছে আমাদেরকে ইআই ওয়াই বের করতে বলছে তাহলে আমরা 2 নম্বর ইকুয়েশনটা ইউজ করব। তো এখন হচ্ছে আমাদের কনস্ট্যান্ট গুলো বের করতে হবে। আমাদের বিমের কনফিগারেশন যেটা ছিল সেই কনফিগারেশনটা যদি আমরা দেখি, বিমের কনফিগারেশন আমাদের কি আছে একটু ক্লিয়ার করে নিই। ওকে, তাহলে এখানে যখন হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 0 তখন ডিফ্লেকশন আছে না স্যার, ডিফ্লেকশন 0, তাহলে সিটি এর ভ্যালু 0 হয়ে যাবে না? বাউন্ডারি কন্ডিশন যেটা 1 নম্বর বাউন্ডারি কন্ডিশন 1, সেটা হচ্ছে যে when x equals to 0 then y equals to 0, তাহলে যদি x equals to 0 হয় এবং y equals to 0 হয় তাহলে 2 নাম্বার থেকে আমরা পাই 2 implies that c2 equals to 0, ঠিক আছে। এখন সেকেন্ড যে আমাদের বাউন্ডারি কন্ডিশন আছে, সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন কোথায় আমরা নিতে পারি? বি 3 4 5 6 আমরা লাস্ট রিঅ্যাকশনটাতে নেই, ঠিক আছে। যদি লাস্ট রিঅ্যাকশনটাতে আমরা নিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে তো আমরা ডিফ্লেকশন y এর ভ্যালু জানি না, তাই না? বি পয়েন্টে যদি নিতে চাও তাহলে x এর ভ্যালু যখন 1 মিটার তখন কি তুমি এখানে y এর ভ্যালু জানো? না স্যার, তাহলে সেক্ষেত্রে তুমি সেখানে নিতে পারছো না। তাহলে যেখানে y এর ভ্যালু জানা আছে আরেকটা জায়গায়, সেটা কোথায়?
Last point D তে। লাস্ট পয়েন্টে ডি পয়েন্টে ওয়াই এর ভ্যালু জানা আছে, তাহলে when x equals to 6 y equals to 0, জি স্যার। তাহলে নেক্সট বাউন্ডারি কন্ডিশন 2 when x equals to 6 y equals to 0। তাহলে এই ইকুয়েশনের মধ্যে 2 নম্বর ইকুয়েশন যেটা 2 নম্বর ইকুয়েশনে আমরা যদি হচ্ছে y x এর ভ্যালু 6 বসায় দেই, তাহলে সেক্ষেত্রে c2 এর ভ্যালু তো 0 হয়ে গেছে অলরেডি, তাই না? সো এটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই। তাহলে c1 এর ভ্যালুটা শুধু আননোন থাকবে কি, তাহলে এখানে c1 উইল বি দা অনলি আননোন। তাহলে সেক্ষেত্রে আমরা c1 এর ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে -7525 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে c1 এর ভ্যালু আমরা পাবো। তো c1 এর ভ্যালু যদি আমরা এটা পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ফাইনাল ইকুয়েশন যেটা আসবে সেই ইকুয়েশনটা আমরা লিখতে পারি। ফাইনাল ইকুয়েশন যেটা আসবে সেটা হচ্ছে EI বের করার জন্য আমাদের যে ফাইনাল ইকুয়েশন সেটা হচ্ছে ইকুয়ালস টু 175x কিউব মাইনাস 25x মাইনাস 1 টু দি পাওয়ার 4 প্লাস 25x মাইনাস 4 টু দি পাওয়ার 4 মাইনাস c1 এর ভ্যালু যেটা ছিল 7525 ডিভাইডেড বাই 2x। তাহলে এটা হচ্ছে আমাদের EIY এর ফাইনাল ভ্যালু। এখন আমাদেরকে বলেছে যে মিড স্প্যানের এই ভ্যালুটা যে বের করতে বলছে সেটা কোথায় বের করতে বলছে? মিড স্প্যানে। মিড স্প্যান কত ছিল? x ইকুয়ালস টু 3। তাহলে when x ইকুয়ালস টু 3 তখন EIY এর ভ্যালুটা কত হবে? x এর ভ্যালু 3 বসায় দিতে হবে না এখানে? x এর ভ্যালু যদি 3 বসায় দেই 175 মাল্টিপ্লাইড বাই 3 কিউব মাইনাস 25 x মাইনাস সরি x এর ভ্যালু তো আমরা বসাবো, x এর ভ্যালু হচ্ছে কত 3 মাইনাস 1 টু দি পাওয়ার 4 প্লাস 25 3 মাইনাস 4 to the power 4 minus 7525 divided by 2 into 3। ওকে, তো এই ইকুয়েশনটা যদি আমরা এখন সলভ করতে চাই, আবার নতুন করে লিখি, তাহলে সেক্ষেত্রে 175 into 3 কিউব minus 25 3 minus 1 that means 2, তাহলে into 2 to the power 4 প্লাস 25 ইনটু এখানে কত হবে এখন? So 1 to the power 4. হ্যাঁ, কিছু বলছো এখানে? তাহলে 3 মাইনাস 4 যেটা এটা কত হবে ভ্যালু? So value টা use হবে 1. মাইনাস 1 না? Yes sir. ওকে, এই মাইনাস 1 যখন আসবে, এই যে আমরা এখানে যে গ্রেটার দ্যান অর লেস দ্যান সাইন আমরা যে ইউজ করতেছি, ঠিক আছে? আমরা যে সাইনটা ইউজ আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ না করে এই সাইনটা ইউজ করার সিগনিফিকেন্সটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? যখন এই ব্র্যাকেটের ভিতরের ভ্যালু যখনই নেগেটিভ আসবে তখন ওই ফুল টার্মটা আমাদেরকে নেগলেক্ট করতে হবে। মাইনাস আসলেই সেটাকে 0 ধরতে হবে। বুঝতে পারছো? এই ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে এই ব্র্যাকেটটা এখানে ইউজ করার মেইন কারণ হচ্ছে এটাই যে এখানে যখন ভ্যালুটা নেগেটিভ আসবে তখন ওই ফুল টার্মটাকে আমাদেরকে নেগলেক্ট করতে হবে, অথবা ওই নেগেটিভ ভ্যালুটাকে আমাদেরকে 0 হিসাবে ট্রিট করতে হবে। বুঝতে পারছো? তাহলে যদি আমরা 0 হিসাবে ট্রিট করি, এটা কেন করা হচ্ছে সেটা আমি আবার আসতেছি, কেন এটাকে আমরা 0 ধরতেছি, ঠিক আছে? আমরা একটা সিঙ্গেল ইকুয়েশন থেকে বের করতেছি, আবার হচ্ছে কেন আমরা এটাকে বের করলাম আর কেনই বা হচ্ছে এটাকে আমরা 0 ধরতেছি। বাট আপাতত মানে মাথায় এটা রাখো যে এখানে এই ব্র্যাকেটের ভিতরের ভ্যালু যখনই নেগেটিভ আসবে তখন ওই টার্মটাকে আমাদেরকে 0 কনসিডার করতে হবে, ঠিক আছে?
তারপরে এখানে আমরা হচ্ছে -7525 ইন্টু 3/2 এটা দিয়ে আমরা হচ্ছে ফাইনালি আমাদের ইআই ওয়াই এর যে ভ্যালু সেটা কিন্তু নেগেটিভ আসবে, ঠিক আছে, -6962.5 এটার ইকুয়েশন আসবে নিউটন মিটার কিউব। পরবর্তীতে ওয়াই এর ভ্যালু যদি শুধু বের করতে বলে তাহলে সেক্ষেত্রে ই এর মান এবং আই এর মান দেওয়া থাকবে, কিংবা ক্রস সেকশন বিমের ক্রস সেকশন দেওয়া থাকবে আর ই এর ভ্যালু দেওয়া থাকবে। তাহলে সেক্ষেত্রে তখন আমরা এখান থেকে ওয়াই এর ভ্যালু বের করতে পারবো এবং ওয়াই এর ভ্যালুটা দেখো নেগেটিভ আসবে। নেগেটিভ আসার কারণটা কি? নেগেটিভ আসার কারণ আর কিছুই না, নেগেটিভ আসার কারণ হচ্ছে যে আমরা যখন বিমের ইলাস্টিক প্রপার্টি বের করতে যাচ্ছি তখন এক্সিস যে ডিরেকশনগুলো এখানে ইনিশিয়ালি ধরা হয়েছিল এটা হচ্ছে এক্স পজিটিভ আর ওয়াই পজিটিভ হচ্ছে উপরের দিকে, আর বিম তো ডিফ্লেকশন হচ্ছে নিচের দিকে, ঠিক আছে, যার কারণে ওয়াই এর ভ্যালুগুলো নেগেটিভ আসবে, বাট ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট। ওকে, এখন হচ্ছে যে আমরা যে এই ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে হচ্ছে যে ব্র্যাকেটটা ইউজ করতেছি, এই ব্র্যাকেটের সিগনিফিকেন্সের কথা যেটা বললাম, তো আমাদের মিড স্প্যানটা আসলে কোথায়? এদিকে 2 3, দ্যাট মিন্স এরকম অ্যাপ্রক্সিমেটলি এরকম জায়গায়, তাই না? আমাদের যে ইকুয়েশনটা আমরা পেয়েছি সেই ইকুয়েশনের মধ্যে দেখো আমরা কিন্তু মোমেন্ট যখন বের করতেছি এই ইকুয়েশনটা হচ্ছে ইউনিভার্সাল এই সেন্সে যে কোনো পয়েন্টে তুমি মোমেন্ট বের করতে পারবা ইউজিং দ্যাট ইকুয়েশন। আমরা যখন মিড স্প্যানের মোমেন্ট বের করতেছি, ঠিক আছে, মিড স্প্যানের মোমেন্ট যখন আমরা বের করতেছি তখন যে ডিসটেন্সটা কতটুকু? 3 মিটার, ঠিক আছে। তো 3 মিটার ডিসটেন্সে আমরা হচ্ছে ইয়েটা বের করতেছি, কিন্তু আমরা যখন হচ্ছে মোর দ্যান 4 মিটারে 3, এবং আমরা যখন এই রেঞ্জে চলে আসবো, মনে করো যে আমি হচ্ছে এক্স এর ভ্যালু যখন হচ্ছে 5 আসবে, ঠিক আছে, এক্স এর ভ্যালু যদি 5 আসে তাহলে সেক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনে আমরা যেটা দেখলাম, ঠিক আছে, আমাদের যে ইকুয়েশনে আমরা দেখলাম যে এক্স এর ভ্যালু আমরা এখানে 3 যখন দিয়েছিলাম তখন এটা হচ্ছে নেগেটিভ হয়ে গেছিল। কারণ হচ্ছে যে 3 দেওয়ার কারণে এক্স এর ভ্যালু 3 যখন আমরা দিয়েছি, এই 3 দেওয়ার কারণে আমরা তো মোমেন্টটা তো এদিকে বের করছি না, তাই না? লাস্ট টার্ম যেটা সেই টার্মটা হচ্ছে ইনভ্যালিড হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এর আগে যখন মোমেন্ট বাই সেকশন বের করেছিলাম তখন প্রতিটা সেকশনে আলাদা আলাদাভাবে মোমেন্ট বের করছিলাম। এখন আমাদের এখানে কোনো একটা সেকশন তো বাদ দিতে হবে, যেহেতু মোমেন্টটা হচ্ছে আমরা এই সেকশনের মধ্যে বের করতেছি, ঠিক আছে, এই 3 মিটার সেকশন যেটা বিসি সেকশন এই সেকশনের মধ্যে মোমেন্ট বের করতেছি, তাহলে এটা তো এই টার্মটা তো অবশ্যই আমাদের কনসিডারেশনে আসবে না। সেটাকে আমরা কিভাবে আমাদের ইকুয়েশন থেকে বাদ দিতে পারি, সে বাদ দেওয়ার যে অপশন সেই অপশনটাই বেসিক্যালি আমাদেরকে এই ব্র্যাকেটটা দিচ্ছে, ঠিক আছে। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? স্যার বুঝতে পারিনি স্যার, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, আমরা এই ইকুয়েশনটা বেসিক্যালি প্রতিটা টার্ম খেয়াল করে দেখো, এটা তো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাই না? মানে আউটসাইড টার্মটা এটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন বাকি টার্মগুলো, এই টার্মটা এখানকার যে প্রথম টার্মটা, এই প্রথম টার্মটা হচ্ছে R1 এর জন্য না? জি স্যার। প্রথম টার্মটা R1 এর জন্য, দ্বিতীয় টার্মটা কোনটার জন্য? আমাদের বিসি সেকশনের জন্য, ঠিক আছে। অর্থাৎ প্রথম দ্বিতীয় দুইটা টার্ম মিলে হচ্ছে এ থেকে সি পর্যন্ত কভার করতেছে, আর থার্ড টার্মটা আসতেছে সি থেকে ডি পর্যন্ত কভার করার জন্য। তো আমরা যদি মোমেন্ট এই বিসি সেকশনের মধ্যে মোমেন্ট বের করি তাহলে তো আমাদের সিডি সেকশনের জন্য যে টার্মটা সেটা আমাদের প্রয়োজন পড়ছে না। তাহলে সেই টার্মটাকে আমরা বাদ দেব কিভাবে? সে বাদ দেওয়ার ওয়েটা হচ্ছে যে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে হচ্ছে যদি নেগেটিভ ভ্যালু আসে তার মানে হচ্ছে আমাদের রেঞ্জ এক্সিড করে যাচ্ছে, আমরা যে সেকশনের মধ্যে মোমেন্ট বের করতেছি সেই সেকশনের বাইরের সেকশনটা আসলে ইন্ডিকেট করতেছে। এটা নেগেটিভ ভ্যালু হওয়াটা আসলে ইন্ডিকেট করে যে ওই সেকশনটা আমরা আমাদের মোমেন্ট ক্যালকুলেশনে কনসিডারেশনে নেওয়া যাবে না। এখন কি বুঝতে পেরেছো? জি স্যার, তাহলে কি স্যার বাউন্ডারি পর্যন্ত যদি না দেওয়া থাকে, মাঝখানে যেগুলো ফাঁকা থাকে, মানে উপরে লোড তাহলে কি স্যার যেগুলো বাদ যাচ্ছে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওইটাই জিরো হয়ে যাচ্ছে স্যার, ওইটাই মাইনাস ওই হয়ে যাবে। মোমেন্টটাই।
না না ওইটা আর কি না, তুমি যেটা জি- বুঝে, তুমি কি এটা বলতে চাচ্ছ যে এদিকে যে লোড ছিল না, রাইট সাইডে যে লোড ছিল না, এই কারণে জিরো হচ্ছে? জি স্যার, ওইটা বলতে চাচ্ছি, নিচে যে দেওয়া হয়েছে 600 কিলো নিউটন আবার, ওই যেটা কারণে ছিল না আর কি সিডিতে। না না, ওই কারণে জিরো হচ্ছে না। এই 600 দিলাম আমরা, তাই না? ওই কারণে জিরো হচ্ছে না। জিরো হচ্ছে মেইনলি হচ্ছে তোমার, আমরা ওই সেকশনটা এখনো কিন্তু কনসিডার করতেছি না। আমরা যখন হচ্ছে ওই সেকশন কনসিডার করব, তখন কি আমাকে এক্স এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এক্স এর ভ্যালু যদি আমি 5 দেই, তাহলে ওই সেকশনে চলে আসতেছে। তখন কিন্তু ওই ইকুয়েশনটা আবার লাইভ হয়ে যাচ্ছে, ওই ইকুয়েশনের ভ্যালু তখন কিন্তু আর জিরো হয়ে যাচ্ছে না। আমাদের কিন্তু ওই লোডগুলো দেওয়া লাগতেছে এই কারণেই। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। শিওর? আমার কাছে মনে হচ্ছে এখনো কনফিউশন আছে যেভাবে কথা বললা। আমি কি ক্লাস একটু শুধু একটু তোমার? একটু স্যার, মানে আপনার স্যার কথাটা আগে আসতেছে, লেখাগুলো পরে আসতেছে, তো বুঝতে অসুবিধা হচ্ছে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, না আমি কি ক্লাস কি শুধু তোমারই নিচ্ছি, আর বাকিরা কেউ কথা বলে না কেন? ওকে অফলাইনে? না স্যার, আমরা হ্যাঁ আছি। স্যার। হ্যাঁ, তোমরা কোনো কথা বলো না, শুধু একজনই কথা বলে যাচ্ছে। যাই হোক, ভালো, তাও অ্যাটলিস্ট একজন কথা বলতেছে, দ্যাটস গুড। হ্যাঁ, তোমার এখন এখনো কোথায় কোন জায়গাটাতে কনফিউশন আছে সেটা বলো। স্যার আমি মানে বলতে চাচ্ছি যে নিচে যেটা আমরা 600 কিলো নিউটন ফোর্সটা এক্সট্রা ভাবে দিছি, মানে হ্যাঁ উপরে তো ছিল না, হ্যাঁ মানে বাউন্ডারি পর্যন্ত দেওয়ার জন্য যে এক্সট্রা ভাবে দিছি নিচে, হ্যাঁ, স্যার নিচের এক্সট্রাটাই কি ওখানে মাইনাস হয়ে মানে কনসিডার করতেছি জিরো? না, মানে নিচের এইটা আমার প্রশ্ন স্যার। নিচের এক্সট্রাটা মাইনাস হয়ে আমরা জিরো কনসিডার করছি না। এই নিচের এক্সট্রাটা দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যে পুরা বিমের জন্য একটা ইউনিভার্সাল মোমেন্ট ইকুয়েশন তৈরি করা। ঠিক আছে? এই একটা ইউনিভার্সাল মোমেন্ট ইকুয়েশন থেকে আমরা হচ্ছে পুরা বিমের প্রতিটা সেকশনের মোমেন্ট আমরা বের করতে পারবো। তাহলে আমি যখন হচ্ছে একটা ইকুয়েশন তৈরি করলাম, লেটস সে আমি যদি এখানেই দেখাতে চাই, তো আমি একটা ইকুয়েশন তৈরি করলাম যে m ইকুয়ালস টু r1x মাইনাস লেটস সে r2x প্লাস r3x প্লাস কনস্ট্যান্ট। ঠিক আছে? একটা ইউনিভার্সাল ইকুয়েশন আমরা তৈরি করলাম, ইনস্টেড অফ প্রতিটা সেকশনে গিয়ে গিয়ে মোমেন্ট বের করার চেয়ে আমরা হচ্ছে একটা সিঙ্গেল ইকুয়েশন থেকে প্রতিটা সেকশনে মোমেন্ট বের করতে চাই। ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনে ফার্স্ট টার্মটা ইন্ডিকেট করে এ বি সেকশনের মোমেন্ট, এই ফার্স্ট দুইটা টার্ম ইন্ডিকেট করে এ থেকে সি পর্যন্ত মোমেন্ট। ঠিক আছে? মেইনলি এই টার্মটা রেসপন্সিবল হচ্ছে বি থেকে সি পর্যন্ত মোমেন্ট শো করার, আর এই থার্ড টার্মটা হচ্ছে সি থেকে ডি পর্যন্ত মোমেন্ট শো করার, মোমেন্ট ক্যালকুলেশনে নিয়ে আসার জন্য এই টার্মটা। তাহলে যখন আমরা মোমেন্ট বের করব এই 1 মিটারের মধ্যে, 0 থেকে 1 মিটারের মধ্যে বের করব, তাহলে এই টার্মটা আমাকে ইনভ্যালিড করে দিতে হবে না? জি স্যার। হ্যাঁ, আমরা যদি শুধুমাত্র এই এবি সেকশনের মধ্যে মোমেন্ট বের করতাম, তাহলে আমাদের তো r1x হলেই এনাফ, আর তো কোনো লোড নাই এদিকে। ঠিক আছে? কিন্তু যখন আমরা হচ্ছে বিসি সেকশনের মধ্যে মোমেন্ট বের করবো, তাহলে তখন আমার কি r1 লোড আছে, সাথে 600 নিউটন মিটার লোড আছে। তাহলে এই দুইটা লোডে আমাদের কনসিডারেশনে নিয়ে আসতে হবে, এই জন্য ফার্স্ট দুইটা টার্ম কনসিডার করব। ঠিক আছে? তারপরে হচ্ছে যে আমি যদি এটাতে বের করি, তাহলে আমাকে অবশ্যই তিনটা টার্মই কনসিডারেশনে নিয়ে আসতে হবে। তাহলে এখন এই যে টার্মগুলো আমরা বাদ দিচ্ছি, এটা তো ক্যালকুলেশনের সময় আমরা, এটা সবসময় তো হচ্ছে ফিজিক্যালি দেখে তো বুঝতে পারবো না। ঠিক আছে? তো যার কারণে ক্যালকুলেশনের সময় তুমি যখন হচ্ছে মোমেন্ট নিবা, ক্যালকুলেশনের সময় আমরা যে মোমেন্টের ইকুয়েশনটা পাচ্ছি, সেই ইকুয়েশনের মধ্যে যখনই হচ্ছে ওই টার্মের মানে এই ব্র্যাকেটের ভিতরের ভ্যালুটা নেগেটিভ আসবে, তখনই হচ্ছে ধরে নিবা যে হ্যাঁ, এটা তাহলে হচ্ছে আমার আমার মানে মোমেন্ট বের করার যে রেঞ্জ, যে এক্স এর যে রেঞ্জ, সেই রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। বুঝতে পারছো? তো ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। জি স্যার। আচ্ছা, নেক্সট আরেকটা প্রবলেম আছে 614। আছে, টাইম আছে কতক্ষণ? আধা ঘন্টা আছে, সমস্যা নেই। তাহলে 614 যেটা, ফাইন্ড দ্য স্লোপ অফ ইলাস্টিক কার্ভ অন দ্য রাইট সাপোর্ট। রাইট সাপোর্ট অর্থাৎ ডি পয়েন্টে হচ্ছে ইলাস্টিক কার্ভ যেটা তৈরি হবে এটার বেন্ডিং এর কারণে, সেই ডি পয়েন্টে আমাদেরকে হচ্ছে ইয়ে বের করতে হবে। ঠিক আছে? ডি পয়েন্টে আমাদের হচ্ছে ডিফ্লেকশন বের করতে হবে।
সরি স্লোপ বের করতে বলছে এখানে। আগেরটাতে আমাদেরকে হচ্ছে ডিফ্লেকশন বের করতে বলছিল, এটাতে হচ্ছে স্লোপ বের করতে বলছে। তো এটা কিন্তু আবার ফুট পাউন্ডে আছে, ঠিক আছে ইউনিটগুলা। সো এটা দ্যাটস নট এ বিগ প্রবলেম অ্যাকচুয়ালি। এই ক্ষেত্রে একইভাবে আমাদের প্রথমে রিঅ্যাকশনগুলো বের করে নিতে হবে, R1 R2 এর যে ভ্যালু, ঠিক আছে কিরকম আসে। R1 হচ্ছে 240, আর হচ্ছে R2 আসবে হচ্ছে R1 হচ্ছে 240, R2 আসবে হচ্ছে 400 পাউন্ড, এটা পাউন্ড, ঠিক আছে। তো এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা যদি হচ্ছে সরি এই বিমটার ক্ষেত্রে আমরা যদি মোমেন্ট ডাবল ইন্টিগ্রেশন মেথডে মোমেন্ট বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা সেকশনটা কোন জায়গায় নিব? কেউ কি কথা বলবা? সি এর পরে সি এর পরে আমরা একটা সেকশন নিতে পারি, ঠিক আছে। সি এর পরে যদি আমরা একটা সেকশন নিই, অর্থাৎ লাস্ট লোডের আগে হচ্ছে আমাদেরকে সেকশন নিতে হবে, ঠিক আছে। তো লাস্ট পয়েন্টে আমরা যদি সেকশন নিই, তাহলে সেক্ষেত্রে এই যে ডিস্ট্রিবিউটেড লোডটা আছে, এটাকে কভার করার জন্য আমাদেরকে কি করতে হবে? ডিস্ট্রিবিউটেড লোড বাড়াইতে হবে, আবার নিচ দিয়ে আরেকটা ক্যান্সেলিং করতে হবে। এক্সটেন্ড করে দিতে হবে না, আবার ওই সেম পরিমাণ লোড নিচের দিকে এক্সটেন্ড করে দিতে হবে। স্যার আমরা আগের শেয়ার আর বেন্ডিং মোমেন্ট গুলো কি এরকম প্রসেসে করতে পারবো? শেয়ার আর বেন্ডিং মোমেন্টের ক্লাসগুলো করতে পারো নাই? কি এই প্রসেসে কি সেগুলো করতে পারবো কিনা? শেয়ার এন্ড বেন্ডিং মোমেন্ট বের করতে পারবা কিনা? জি স্যার। বেন্ডিং মোমেন্ট তো অবশ্যই বের করতে পারবা, এই ইকুয়েশনগুলো ইউজ করে তো বেন্ডিং মোমেন্ট তুমি বের করতে পারো প্রতিটা সেকশন। কি সেই ক্ষেত্রে তো আমরা একাধিক ইকুয়েশন বার করছিলাম বা ওরকম আর কি, এখানে কিন্তু একটা এটা তোমাকে যদি ওই মেথড বলে দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে তোমাকে ওই মেথড ফলো করতে হবে। আর এই মেথড বলে দেওয়া থাকলে এই মেথড তুমি ফলো করতে পারো। আর যদি কোনো কিছু বলে দেওয়া না থাকে, তাহলে ইউ হ্যাভ দ্য ফ্রিডম। জি স্যার। চাইলে এই মেথড ইউজ করেও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে পারো, কারণ একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন থেকে তুমি সুন্দরভাবে বেন্ডিং মোমেন্ট বের করে নিতে পারবা, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা এই প্রবলেমটার জন্য এভাবে আমরা রাইট সাইডে একটা সেকশন নিয়ে হচ্ছে আমরা ইয়ে করতে পারি, প্রবলেমটা সলভ করতে পারি, ঠিক আছে। এখানে আমরা একটা সেকশন নিলাম রাইট সাইডে, সেকশনে এক্স ডিসটেন্স আমরা যদি কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই একইভাবে আগাইতে হবে, যে আমাদের ফার্স্ট মোমেন্টের ইকুয়েশনটা ফাইন্ড আউট করতে হবে। একইভাবে যেতে পারো, কিংবা হচ্ছে একবার ইন্টিগ্রেশন ফর্মে ইন্টিগ্রাল ফর্ম যেটা, সেটাও ইউজ করতে পারো, বাট দেয়ার ইজ নো ডিফারেন্স অ্যাকচুয়ালি। দুটো মেথডের দুটাই যে কোনোটাই ইউজ করতে পারো, তো কোনো প্রবলেম হবে না। তো এখন হচ্ছে আমরা যেটা ওই আগের মেথড, একটা মেথডই স্ট্রিক্ট থাকাটা বেটার, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদেরকে বলে নিই, যে এই বিমটার ক্ষেত্রে তোমাদের যে যেটা বললাম, যে তোমরা যেটা বললা যে রাইট সাইডে ইয়ে নেওয়ার কথা, তাই না? রাইট সাইডে আমরা একটা সেকশন নেওয়ার কথা চিন্তা করলাম, কিন্তু এটা না করে এই বিমটা কিন্তু আরেকভাবে সলভ করা যায়, ঠিক আছে। এই এক্সটেনশন যে আমরা নিচ্ছি, এগুলা না নিয়ে আমি যদি এই সাইডে সেকশন নেই, নিয়ে এই সাইড রাইট সাইড থেকে ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু এই বিমটা আমি সলভ করতে পারি, বুঝতে পারছো? তবে বলে দিচ্ছি আগে, যদি কখনো বিমের লেফট সাইডে হচ্ছে ইয়া থাকে, মানে ডিস্ট্রিবিউটেড লোডটা যে সাইড থেকে স্টার্ট করবে, সেই সাইড থেকে যদি ইয়া হয়, তাহলে সেই সাইড থেকে তুমি এই বিমটা সলভ করতে পারবা, ঠিক আছে। এখন হচ্ছে তোমরা কি ওই রাইট সাইড থেকে, এটা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে প্রেফারেন্স, ঠিক আছে। কেউ প্রেফার করে যে অলওয়েজ রাইট সাইডের সেকশন নেব, আমি নিয়ে হচ্ছে যেভাবে হোক ক্যালকুলেশন গুলো একই ওয়েতে করব, ঠিক আছে, তাহলে একটা কনসিস্টেন্সি থাকে। বাট যদি লেফট সাইডে আমি সেকশন নেই, রাইট সাইড দিয়ে করি, সেক্ষেত্রে কনসিস্টেন্সিটা ব্রেক হয়ে যায়, এই জন্য অনেকে প্রেফার করে না। এর আগের ক্লাসের স্টুডেন্টরা বলেছিল আমাকে যে স্যার এক সাইড থেকে করতেছি, এক সাইড থেকেই করি, বুঝতে পারছো? তাহলে আর কোনো ঝামেলা হয় না আর কি, মানে দুইটা জিনিস আলাদাভাবে মনে রাখার প্রয়োজন পড়ে না। বাট হচ্ছে এটা যে করা যাবে। এখন তোমরা কি চাও, তোমরা কি লেফট সাইড থেকে সলভ করা চাও, নাকি হচ্ছে রাইট সাইড থেকে সলভ করা চাও, আগেরটার মতোই ফলো করতে চাও?
আগেরটার মতো ফলো করলে এই আগেরটার মতোই এখানে সিস্টেম রেডি করা আছে। তো এখানে কি নতুন কোনো ভাবে কোনো কিছু অ্যাড হবে? নতুন কোনো কিছু অ্যাড হবে না, একেবারে সিমিলার। এক্ষেত্রে যে মোমেন্টটা বের করতে হবে, সেই মোমেন্টের যে ইকুয়েশনটা আসবে সেটা খুব সিম্পলিফাইড ফর্মে আমি লিখে দিই, ঠিক আছে? যে আমরা যদি মোমেন্টের ইকুয়েশনটা পাই, তারপর তো ইন্টিগ্রেশন করা তো খুব একটা বিগ ডিল না, তাই না? শুধু মোমেন্টের ইকুয়েশনটা বের করাটাই হচ্ছে মেইন মানে প্রবলেম এক্ষেত্রে। তো মোমেন্টের ইকুয়েশনটা যদি আমরা বের করতে যাই, তাহলে হচ্ছে এই সেকশন থেকে R1 এর ভ্যালু কত হচ্ছে 240 না? তাহলে 240 x হবে। তারপরে হচ্ছে আরেকটা পয়েন্ট লোড আছে 400 পাউন্ড উপরের দিকে, দুইটাই হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ, ঠিক আছে? তাহলে 400 এর জন্য আমরা প্লাস পজিটিভ গুলো আগে নিয়ে নেই, ঠিক আছে? তাহলে 400 মাল্টিপ্লাইড বাই ডিসটেন্স কত হবে তাহলে 400 এর জন্য? So x minus 8 feet. -8, তাহলে x - 8, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে ট্রায়াঙ্গুলার ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে এরপর আর কোন পজিটিভ লোড আছে? এই যে 100 পাউন্ড পার ফিট, এটা পজিটিভ না? ক্লকওয়াইজ ডিরেকশন রোটেট করাবে না এটা? জি স্যার। পাউন্ড পার ফিট, তাহলে 100 পাউন্ড পার ফিট কতটুকু ডিসটেন্স জুড়ে আছে? x minus 4 থেকে 100 ইনটু কত হবে? x - 4, ঠিক আছে? ডিভাইডেড বাই 2, x - 4 স্কয়ার হবে না? জি স্যার। x - 4 ডিসটেন্স যেহেতু হচ্ছে x - 4 ডিভাইডেড বাই 2, তাহলে x - 4 স্কয়ার ডিভাইডেড বাই 2 দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটাও তো পজিটিভ, তাহলে পজিটিভ থাকবে। তারপর হচ্ছে আমার উপরের যে টোটাল লোডটা আছে সেটা হচ্ছে কত? 100 ফুট পার পাউন্ড, সরি পাউন্ড পার ফিট। তাহলে সেক্ষেত্রে ওই 100 এর ক্ষেত্রে কি হবে? মাইনাস -100 ইনটু টোটাল ডিসটেন্স কত? x। x, তাহলে ইয়ার ডিসটেন্স কত? স্কয়ার বাই 2, মানে লোডের সেন্টার পয়েন্টের ডিসটেন্স, তাহলে x স্কয়ার বাই 2 হবে না? জি স্যার। দ্যাটস ইট। মোমেন্টের ইকুয়েশন পেয়ে গেলে এখন হচ্ছে তুমি ইন্টিগ্রেশন করবা, বুঝতে পারছো? এক্ষেত্রে যা যেরকম আসবে ইন্টিগ্রেশন করলে প্লাস C1 আসবে প্রথমে, তারপরে আবার ইন্টিগ্রেশন করলে প্লাস C1x প্লাস 2 আসবে। তারপর তুমি হচ্ছে বাউন্ডারি কন্ডিশন গুলো অ্যাপ্লাই করবা। এক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশন কিভাবে অ্যাপ্লাই করবা? স্যার এখানে স্কোয়ারটা বুঝি নাই স্যার। স্কয়ারটা বোঝো নাই? একটা না স্যার। মোমেন্ট বের করার জন্য আমাদের কি লাগে? লোড মাল্টিপ্লাইড বাই ডিসটেন্স লাগে না? তাহলে এই 100 পাউন্ড পার ফিট যেটা, এটার জন্য টোটাল কনসেন্ট্রেটেড লোড কত হবে? 100 ইনটু x না? এখান থেকে এই পর্যন্ত এই ডিসটেন্সটা x, জি স্যার। 100 ইনটু x, এটা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড। এই কনসেন্ট্রেটেড লোড কাজ করবে কোথায়? এই x ডিসটেন্সের মাঝামাঝি বরাবর, ঠিক কি না? বুঝতে পারছো? এই ডিস্ট্রিবিউটেড লোডটাকে একটা কনসেন্ট্রেটেড লোড হিসেবে দেখানোর জন্য আমরা 100 ইনটু x যদি করি, তাহলে এটা একটা কনসেন্ট্রেটেড লোডের সমান হবে। অর্থাৎ এই লোডটা হবে 100 ইনটু x, এবং এটা কাজ করবে কোথায়? যে এই টোটাল লোড যে ডিসটেন্স বরাবর আছে তার মাঝামাঝি বরাবর। তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা কতটুকু হবে? x ডিভাইড বাই 2 হবে না? এই যে বোঝো নাই জি সে স্যার। কথা বলো, হ্যাঁ। তাহলে x ডিভাইড বাই 2 যদি ডিসটেন্স হয়, তাহলে হচ্ছে আমার এটা হচ্ছে টোটাল লোড, আর ডিসটেন্স হচ্ছে x ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে আমি x স্কয়ার লিখতে পারি না? x স্কয়ার বাই 2, 100 x স্কয়ার বাই 2, সেটাই আমরা এখানে লিখেছি। জি স্যার বুঝছি। ওকে, তাহলে এখন এখানে আমরা যেটা আসলাম যে বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন আমরা কোথায় নিতে পারি? ফার্স্ট তো বিগিনিং পয়েন্ট। এ পয়েন্টে x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0, তাহলে c2 0 হয়ে যাচ্ছে না? জি স্যার। 0। আরেকটা কোথায় নিতে পারি? when x equals to 4 and যে জায়গাগুলোতে আসলে y এর ভ্যালু জানা থাকবে, ঠিক আছে? সেটাই হচ্ছে মেইনলি আমাদের যে বাউন্ডারি কন্ডিশন হিসেবে নিতে হবে, বুঝতে পারছো? তাহলে এখানে এই সি পয়েন্টে আমাদের y এর ভ্যালু জানা না, যেহেতু রিঅ্যাকশন আছে, তার মানে এখানে y এর ভ্যালু 0। তাহলে when x equals to 8, y equals to 0, তাহলে এই ভ্যালুটা বসাই দিয়ে আমরা c1 এর ভ্যালুটা পেয়ে যাব। এখান থেকে c1 এর ভ্যালু পেয়ে যাব। y এর মান কিভাবে জানলাম? এই যে রিঅ্যাকশন পয়েন্ট যেটা, এই পয়েন্টে তো ডিফ্লেকশন 0 না?
ইনিশিয়াল পয়েন্টে যে পয়েন্টে সাপোর্ট গুলো থাকে, এই সাপোর্ট পয়েন্ট গুলোতে তো ডিফ্লেকশন থাকে কি? জি স্যার বুঝছি। ওকে, এটা হচ্ছে তোমার ওয়ান অফ দ্য ওয়ে ফর সলভিং দিস। আর আগে স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার এটা কি R2 এর জন্য হলো y = 0? হ্যাঁ, R2 এর জন্য এটা হচ্ছে রিঅ্যাকশন পয়েন্ট, তাই না? দেখো, এই R2 একটা রিঅ্যাকশন আর R1 হচ্ছে একটা রিঅ্যাকশন। রিঅ্যাকশন আরো মিউট কর। আচ্ছা, যে কোশ্চেন করেছিলা সে কি বুঝতে পেরেছো যে R2 আর R1 রিঅ্যাকশন পয়েন্টগুলো? জি স্যার বুঝতে পারছি। রেসপন্স করবা, জাস্ট জিজ্ঞেস করে চুপ হয়ে গেলে তো হবে না, আমাকে তো বুঝতে হবে যে আসলে তুমি বুঝতে পারছো কিনা। জি স্যার। আচ্ছা, আমি এখানে আরেকটা ওয়ে দেখাতে চাচ্ছিলাম আর কি তোমাদেরকে। এই প্রবলেমটা সলভ করার আরেকটা ওয়ে যেটা, সেটা হচ্ছে যে এটা সলভ করার জন্য আমরা যদি এই জায়গায় এইখানে হচ্ছে এদিক থেকে আমাদের এক্স ডিস্টেন্স আমরা কনসিডার করি, এটা হচ্ছে এক্স, এখানে যদি আমরা সেকশন নেই তাহলে সেক্ষেত্রেও এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি। ওকে, তাহলে R1 এর ভ্যালু আমাদের কত ছিল? 240, আর R2 এর ভ্যালু ছিল 400। তাহলে এখানে যদি সেকশন নেই তাহলে 240 এর জন্য আমাদের তো মেইন পারপাস হচ্ছে মোমেন্টটা বের করা, তাই না? তাহলে মোমেন্ট যদি বের করি 240 এর জন্য মোমেন্ট কত আসবে? ঠিক আছে, আমরা হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ যদি ধরি, অর্থাৎ ক্লকওয়াইজ পজিটিভ ধরবো। 240 এর জন্য এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট রোটেশন যেটা সেটা হচ্ছে 240 মাল্টিপ্লাইড বাই এক্স। আর R2 যেটা, R2 এর জন্য মাইনাস হবে না অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, তাহলে Yes, R2 মাইনাস হলে তাহলে 400 মাল্টিপ্লাইড বাই ডিসটেন্স কত? x minus 8, sorry 2 sir. x minus 2, ঠিক আছে, x minus 2। এটার জন্য কি আবার x minus 2 স্কয়ার আসবে? না স্যার আসবে না। না, কারণ হচ্ছে এটা তো ডিস্ট্রিবিউটেড লোড না, এটাকে তো আমরা কনসেন্ট্রেটেড লোডে কনভার্ট করি নাই। ঠিক আছে, এরপরে আসতেছে কোনটা? 100 পাউন্ড পার ফিট। তাহলে 100 পাউন্ড পার ফিটের জন্য রোটেশন কোন দিকে হবে? ক্লকওয়াইজ, তাহলে পজিটিভ। ঠিক আছে, এটার জন্য রোটেশন পজিটিভ হবে না? জি স্যার। হ্যাঁ, 100 ইনটু, তাহলে ডিসটেন্স কত হবে এখানে? x minus 8. মানে টোটাল লোডের ভ্যালুটা যদি বের করতে চাই তাহলে x minus 8 হবে না? 6, 4 আর 2, x Is it টোটাল 6? ডিসটেন্স, এখান থেকে 6 বাদ দেব, তাহলে x minus 6 আসবে। এখন হচ্ছে যে x minus 6 আসলে সেটা হচ্ছে কি কনসেন্ট্রেটেড লোডের ভ্যালুটা আমরা পাইলাম, টোটাল লোডের ভ্যালুটা। ঠিক আছে, এই টোটাল লোডের ভ্যালুটা থেকে তাহলে এই ডিসটেন্সটা আমাদের বের করতে হবে না? জি স্যার। মানে মোমেন্ট বের করার জন্য, তাহলে সেটা কত হবে? স্কয়ার বাই 2 হয়ে যাবে স্যার। কত হবে? x minus 6 বাই 2। বাই 2 হলে কি হবে? হবে। কনফিউজড হয়ে যাও কেন? তাহলে আলটিমেটলি এটাও কিন্তু x minus 6 x স্কয়ার ডিভাইডেড বাই 2 আসতেছে। ঠিক আছে, তাহলে এই অংশটুকু বাদ যাচ্ছে। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা মোমেন্টের ইকুয়েশন পাচ্ছি। এখন তোমাদের যে মেথড ভালো লাগে, ঠিক আছে, তোমরা যদি আগের ওয়েতেই যাইতে চাও সেই ওয়েতেও করতে পারো, এই ওয়েতেও তুমি করতে পারো। একইভাবে এক্ষেত্রেও আবার ডাবল ইন্টিগ্রেশন করতে হবে ইকুয়েশনগুলোকে, করে হচ্ছে তারপরে ভ্যালুগুলো বের করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে?